ভূমিতে সে কখনোই আসবে না, কিছুতেই না। দেখি রায় কিসের রাগটা ওঠে না? কোনটাই নয়। তবে কি অভিমান? বয়ে গেছে আমার অভিমান করতে। বুঝেছি বুঝেছি কথাতে বুঝেছি। যার তরে অভিসার তার তরে মুখ ভার। মুখ ভার না ছাই। কি বড় জ্বালা গো সখী দিদি, বলে বড় জ্বালা। কারোর সঙ্গে প্রেম করা বড় জ্বালা। তার জ্বালা যে সইতে জানে, কানুর দেখা কৃষ্ণের দেখা পায় না তারে। দেখো দিদি, একদম ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি একদম ভালো হবে না। হ্যাঁ গো দিদি, হ্যাঁ বুঝেছি বুঝেছি। তবে দুটা কথা বলিস বলো। কি? এত এত অধৈর্য হলে কি কানুর দেখা মেলে? কানুর দেখা পেতে গেলে ধৈর্যের দরকার আছে। তার নাম করতে হয়, নাম করতে করতে ঠিক কানু এসে হাজির হবে এবং দেখা হবে তোমার সেই মনের মানুষের সাথে। ছল করে চলাতে এসে কানুর দেখা পেলাম না, ছল করে চলাতে এসে কানুর দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না গো, শ্যামের দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না গো, শ্যামের দেখা পেলাম না, ছল করে চলাতে কানুর দেখা পেলাম না, ছল করে শ্যামের আমার পরন কালো, যমুনাতে চাঁদের আলো, শ্যামের আমার পরন কালো, কালো রূপ হেরি পারে, কালো রূপ হেরি পারে, কালো রূপ হেরি পারে, মন্ত বাধা মানে, কালো রূপ হেরি পারে, মন্ত বাধা মানে, চলে ওরে আনলে কালো দেখা পেলাম না, চলে তোরে দরকার আজকে সখী ওই পাশের গা কুসুমপুরে সত্য চক্রবর্তী একমাত্র আইবুড় কন্যা যেন যমুনের ভাঙা বন্যা আজা বলেছে ওই যৌবন যেন কলসির জল হয়ে ছলকে ছলকে পড়ছে, মনে হয় যেন উঠলে ওঠা তুই উঠলে ওঠা তুঝে এবার দিয়ে দেখলে কেমন হয়? তার মতো মহাপুরুষের সেবায় লাগলে ওর জীবন ধন্য হয়ে যাবে বড় বাবু, যদি অনুমতি করে। অনুমতি? এত কথা করো, তুমি অনুমতি চাইবে? এ কথা আমি ভাবতে পারিনি কইরাম। তুমি তো জানো এই বিজন চৌধুরী যা চায় তাই সে পায়, আর না পেলে জোর করে কেড়ে নেয়।
প্রতি আমার বিশ্বাস আছে কইরা। আমি জানি এসব কাজে তোমার চুরি মেলা ভার। হ্যাঁ, অবশ্য তুমি তোমার কাজের পারিশ্রমিক পেয়ে যাবে। শুধু এই কুসুম করি সখীকে তুমি যদি পৌঁছে দিতে পারো আমার কাছে, হ্যাঁ তাহলে চলো একটু বাজিয়ে দেখি। এই নাগিনী খেয়ে বাসাপুরের দিন শুনে নাগিনী নাচে নাকি ফুস করে তেড়ে আসে। যদি ফস করে ফেলে আসে, ওই নাগিনীর বিষ দাঁত ফেলেছিল, দিনের মতো ফস করা বন্ধ করে দেবো। তারপর করবে কাক জ্যোৎস্না রাতে আমার কামিনী ফুলের বাগানে একটু একটু করে সখী যৌবন মতো পান করে কাটা বোঝা আমি। তারপর অন্ধকার, কালো অন্ধকার, আর সেই অন্ধকারে এক দুরন্ত নাগিনের শিম শিম শব্দ আর এই খেপা সাপড়ের বিন। আর পাল্লাই পড়েছি রে। শালা কচি নজর মেয়ে মানুষ দেখলেই শালা বড় বাবু যেন গিলে খেতে চায়। কত রঙ্গ দেখবি গুয়ে ওই কাবতলাতে শুয়ে শুয়ে। কলসি ভরে রেখে এসছি। কথা শোনো। আরে দেরি হলে মা ভীষণ বকবে। ঠিক আছে, কথা না বললে জানবো তুমি আমাকে ভালোবাসো না। সুজন, ভালোবাসা নয়, সব তোমার হেয়ালি। খেয়ালি নয়, শুধু ব্যাগ নয়, সত্যি তোমার ভালোবাসার রং দেখে দুরন্ত দুর্বার এক খেয়ালি। সখী, যেদিন থেকে আমার বেল ফুলের মালা তোমার হাতে তুলে দিলাম, সেদিন থেকে আমি যে তোমার হলাম। আমি বিরোহী চোখের মতো তোমার চোখে চোখ রেখে শুধু জানতে চাইলাম সখী তুমি কার। তোমার কথা শুনে লজ্জায় রাঙা হলো আমার মুখ। তোমার হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে আমি ছুটে গিয়ে আশ্রয় নিলাম এক গাছের আড়ালে। আর গাছের আড়াল থেকে তুমি মুখ বাড়িয়ে বলেছিলে তোমার তোমার প্রেমের পরস্পরের ছোঁয়ায় আজ আমি নতুন প্রাণ পেয়েছি, নতুন উদ্যমে বাঁচতে শিখেছি। তাহলে প্রমাণ দাও। প্রমাণ? প্রমাণের অস্তগামী সূর্য, যে সূর্য এখন ঢলে পড়তে চাই শাশ্বত এক আকাঙ্ক্ষা, চিরন্তনী মাটির বুকে ফসল ফলাবার পিপাসা নিয়ে। আমি যদি মাটি হই, আমি হব ফসলের পূর্বাভাস, আমি বৃষ্টি হই, আমি তুমি মেঘ, আর আমি যদি নদী হই, আমি হব ঝর্ণা। ঝড় ঝড় ধারা ঝরে ঝরে আমার এই পাহাড়ি হৃদয়ে দাগ ফেলে ছুটে যাব ওই অতলান্ত সমুদ্রের দিকে। সেই ফেরিল ঢেউয়ের তালে তালে আমরা দুজনে নাচবো, গাইবো আর বলবো। আমি তোমায় নিয়ে বলবো, এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু
ভালোবাসা। দেখলেন দেখলেন বড় বাবু, দেখলাম এই যে মাঠের কোণে মুখের বাসা, আপনার মুখের হার নিয়ে ছোট বাবু। ভাবছি সুজনের এতখানি অধপতন হলো কি করে? বুঝতে পারলেন না? সবে ওই মাকে ধরি ওই মেয়েটার গার সাবি, বাপের তো দেনার বাইরে মাথার চুল পর্যন্ত ভিগিয়ে গেছে। মেয়ের বিয়ে দেওয়া ওর বাপের সাত দিনে, তাই বোধহয় ওই দড়ি খুলে বকনা ছেড়ে দিয়েছে। একটা ভিখারি বাচ্চা চালাকি করে এই চৌধুরী বংশের মান ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে, তা আমি হতে দেব না। কি করবেন বড় বাবু? ওই শালা ভিখারির বাচ্চা সত্য চক্রবর্তীকে আমি উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব যে তোলে চলে যেমন বেশে না, তেমনি ধনী আর গরিবের প্রেম হয় না। কে বললি পাগলা? চুপ কর মূর্খ। কি বড় বাবু মূর্খ? যত বড় মুখ নয় তত বড় কথা। শুধু বড় বাবু নয় গো, বড় বাবু নয়, বড় বাবু, মেজ বাবু, ছোট বাবু, হলার ননসেন্স। আর তুমি একটা আস্তে এই, তার মানে ভেড়া ভেড়া। কি? আমি ভেড়া? মারবো মারবো শালার মুখে কাট করে গাঁথি। এই, কে তুই? My name is অসময়। অসময়? Yes, ওই স্বাধীন ভারতের অবক্ষয় সিঁড়ি ভাঙতে ভাঙতে আমরা যে ভয়ঙ্কর সময়ে এসে পৌঁছেছি, আমি এই সেই অসময়। এখানে কি চাই? তোমার সেটা হারনের চক্রান্ত ফাঁস করতে এসেছি। চক্রান্ত? জানিস বড় বাবু কে? জানি না আবার, তোমার বড় বাবু হচ্ছে কলির রাবণ। তোমাদের এই চক্রান্তের যুবক আসতে বলি হচ্ছে দেশের হাজার হাজার বেকার যুবক, হাজার হাজার শ্রমিক, চাষি, আর এ আমার মতো ক্ষুধার্ত পাগল। বাঁচতে চাও? এখান থেকে চলে যা পাগলা। শুনতে পাচ্ছ না? তোমরা কি শুনতে পাচ্ছ না? আমার মতো ক্ষুধার্ত মানুষের পাগল ভেদ করে ধ্বনিত হচ্ছে বুকুজন কারখানাবাদের স্লোগান, জাগো চেতনা, জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো সপ্ত প্রায় জনগণ। জুতিয়ে মুখে জিওগ্রাফি বলে দেবো সারা। এই ক্ষুধার্ত পাগলকে এক গাছুত মারলে আমি তোমার মুখে 10 গাছুত মেরে বসি। অসহায় দরিদ্র গরিব শুধু মার খেতে জানে না, প্রয়োজনে মার খেতেও জানে। কাজটা কিন্তু তুই ভালো করি না মতো। কোন কাজটা ভালো আর কোনটা মন্দ সেটা আশা করি তোমার কাছ থেকে শিখতে হবে না। বিজয় চৌধুরী পাগলাটার জন্য একেবারে ধরার উঠলেও তুই চুপ কর। ওরা ওকে পয়সাটা ঘুরত দেখছেন দেখছেন বড় বাবু আমাকে বলছে কোত্তা। কিন্তু ওই মধু জানে না এই বিজন চৌধুরী রকমানের বদলা নিতে খুব বেশি দেরি করে না। খুব তাড়াতাড়ি তোকে এই বিজন চৌধুরীর হাত ধরার মূল্য দিতে হবে মধু বাবু। সেই শুভদিনের অপেক্ষায় রইলাম। দুর্যোধনের মুখোমুখি দাঁড়িয়েছে অর্জুন, অধর্মের মুখোমুখি দাঁড়িয়েছে ধর্ম, তাই অধর্ম পালাতে চাইছে। ওরে মূর্খ, ভগবান শ্রীকৃষ্ণ যাদের সহায় তাদের তুই কোনোদিন মারতে পারবি না, কোনোদিন না। পাগলা গৌরব কলকের হারি হয়, ওরা সব রক্ত বীজের বংশধর। একটা আস্ত পাগল আমাকে জ্ঞান দিয়ে গেল। ওই জ্ঞানকে পাগল কেন? প্রয়োজনে ছাগলও জ্ঞান দেয়। তোমার ওই লাল চোখ দেখে এই চামচা গহিরা ভয় পেতে পারে বিজয় চৌধুরী, কিন্তু এই মধুবাড়ি ভয় করে না। মধুমারি স্বপ্ন দেখেছিল লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখেছিল, শিক্ষিত হয়ে এই সমাজের একজন হওয়ার
কিন্তু কিন্তু এখন যা সমাজ ব্যবস্থা আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করছে। তাই তাই তোমাদের মতো শিক্ষিত শয়তানদের শয়তানি দেখলে আমার ভেতরের বঞ্চিত অশিক্ষিত বিবেকটা হিংসা দানবের মতো গর্জন করে ওঠে। আর তোমাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি বিজয় চৌধুরী, দ্বিতীয় দিন তোমার অন্যায় দেখলে এই মধুমারি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। তার আগেই তো আমি বিস্তারিত ভেঙে দেবো ছোট লোক মধু বাউরে, মুছে দেবো তোর স্বপ্ন। তারপর আমার কামনার আগুনে পুড়ে চলে ঘুরে মুঠাই হয়ে যাবে ওই কুসুম পুড়ে কুসুম কলি। না মেয়েটাকে নিয়ে আর পারি না বাবু, বলি সন্ধ্যে হয়ে গেল এখনো পর্যন্ত ঘরে ফেরার না আপনি। বলি ছেলেটা সকালে না খেয়ে সেই যে অফিসে চলে গেল, সেদিকে একবার হচ্ছে সখী, বলে ও সখী 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 আর সখী একটু চোখের আড়াল হবে অমনি সখী কই। বলি সখী ছাড়া কি এই সংসারে আর কেউ নেই? না বলি মেয়ে হয়ে জন্মেছ, মেয়েকে কাজকর্ম শিখতে হবে তো, নাকি সারাদিন টোটো পুরো পাড়া ঘুরলেই চলবে? মোটো আমি পাড়ায় টোটো করে ঘুরে বেড়াইনি, জল আনতে গিয়েছিলাম। জল আনতে ক বছর লাগে? আরে কলে তো ভিড় ছিল নাকি? বলি সন্ধ্যা হয়ে গেল তুলসী তলায় অসুখ জানি সন্ধে দিতে হবে, সাপ বানাতে হবে, সেখানে থেকে এখনো মনে করিয়ে দিতে হবে। বুঝবি বুঝবি, দুদিন পরে যখন ওই পরের ঘর যাবে তখন বুঝবি। পরের ঘরে যেতে আমার বইয়েই গেছিল। তুমি পুরাই বাবা দাদা ঘরে বসে থাকবে, মেয়ের কথা শুনে অন্য চলে যায়। যাও আর ঠাকুরের মতো দাঁড়িয়ে না থেকে সন্ধ্যে যাওয়ার ব্যবস্থা করো। আমিও যাই, মানুষগুলোর জন্য হাত পুড়ে দুটো রান্না বসাই, না বললে তো আমার শান্তি নেই। এক্ষুনি হয়তো ছেলে দুটো এসে বলবে দুজন বিপক্ষে খেলোয়াড়দের কাটিয়ে ডান পায়ে ছোট্ট নব করে বাঁ পায়ে মারলাম, বের ভরি গোল। হ্যাঁ খেলেন, কোথাকার মারাবে না। তাই লিখবে দেশের সমস্ত কাগজগুলোর দিক ঠিক তাই লিখবে। দুর্দান্ত বলে বিপক্ষ দলকে ধরাশায়ী করলো ভারতের এই মারাদোনা এই সৌরভ। এবার একটা চাকরি বাকরির চেষ্টা কর বাবা। তোর বাবা তোদের দুটিকে লেখাপড়া শেখাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে, এখন নির্ভর করছে তোর দাদার চাকরি। তুমি কিচ্ছু ভেবো না মা, কলকাতার কোনো এডমিশনে একবার যদি চান্স পায় ওই চাকরি আমার পাকা। ওই এডমিশনে আমি খেলবো, চাকরি আমি পাবোই মা। হ্যাঁ, তবু যদি এই কুসুমপুরের গ্রামে ওই সাইড লাইনে বসিয়ে না রাখতো। তুই আর কথা বলিস নে, দুটো খেলেই যাচ্ছি, কই গোল দিতে তো পারলি না। সত্যি আমার কবে ফুটবল খেলতে গেল? ফুটবল নয় মা, ফুটবল তবে কি খেলা রে? এই হচ্ছে প্রেমের খেলা। এই ছোট ভালো হবে না কিন্তু বলছি, একদম ভালো হবে না। ওরে মুখ পুরি মাঝ মাঠে শুধু ডাবলিং করলে হবে না, বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে গোল করাটাই হচ্ছে ফুটবল খেলার আসল শাস্ত্র। বুঝলি? এই দেখেছো সেই ছোট এসে থেকে আমার পেছনে লাগতে শুরু করে দিয়েছে। তোদের এমন মাত্র বুঝি না বাবু। বুঝবে যখন দেখবে যৌবনের পার্থি ফাঁসিয়ে ভালোবাসার খেয়াবে প্রেমের সমুদ্রে পাড়ি দিতে সুযোগ সব তুমি কিন্তু সবাইকে সাবধান করে দাও, আর কখনো কোনোদিন যদি আমার পেছনে লাগতে আসে তাহলে বলে দেব, আমি সকলকে বলে দেব। ওই সৌরভ আর সরস্বতী গোপন অভিসারের কথাটা তুই কি মনে করছিস? ওই ডুবি ডুবি জল খেলে শিবের বাবা টের না পেলেও এই সখীর চোখে তোরা কেউ কখনো ফাঁকি দিতে পারবি না। অফসাইড প্যালেন্টি বক্সে ঢুকে বল কিক করার জন্য এটা কিন্তু বল নয়। হ্যাঁ, তুমি বলো তো সংসারের রেফারি রেফারি তুমি তো ভাড়া সংসারটা করতেই নো, আর আমাদের মনে ধন্য ছাড়া কত খারাপ করণীয় না। তুমি হচ্ছে সংসার ফুটবল মাঠে রেফারি। হ্যাঁ শোনো, বাবা আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে, বেঁকে খেলছে দাদা সেন্টারে ফরওয়ার্ড।
গৌরব একাই এতগুলো সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে। তোর বাবারা শুনবে, তাই তো তাদের উপর নির্ভর করছে তোদের ভবিষ্যৎ, এই সংসারের ভবিষ্যৎ। আমি খেলে যাবো সেন্টার হাতে। ব্যাগ থেকে বাবা বল পাঠালে সেই বল ধরে পাস করে দেবো সেন্টার ফরওয়ার্ড দাদাকে। দাদা বলবে বিপক্ষ টিমের সমস্ত বল অতিক্রম করে দিনের গতিতে ছুটি চলছে। ছুটি চলছে সমস্ত দুঃখ দারিদ্র অবহেলাকে পিছনে ফেলে যাক না পিছনে বলে এই গরিব সত্য চক্রবর্তী যতদিন বেঁচে আছে তোদের কোনো চিন্তা নেই। দুঃখ দারিদ্র অবজ্ঞা অবহেলা সব পুড়ে নিয়ে আমি গলার মালা করে নেব। একই নামে রক্ষিণীর সুন্দর দর্শক। ব্যাগ যখন এসে গেছে হ্যাঁ আর তখন আমাদের বলতে পার কোনো ভয় নেই। হ্যাঁ তুমি এখন বাঁশি বাজিয়ে হাফ টাইম দাও মা, কারণ তোমার মারা গোনা চাই খানা পিনা। এক বাটি ডাল আর রুটি চাই 10 খানা। হ্যাঁ এক খানা পাও নয়, এক খানা পাও নয়, হবে হবে মারা গোনা হাফ টাইম। ফুটবল পাগলার কাছে বলে জানো মমতা, আমার যদি পয়সার সামর্থ্য থাকতো তাহলে স্বরূপে আমি কলকাতার বড় ক্লাবে। থামো তো তুমি, ছেলেকে আর তুমি আস্কারা দিও না। হ্যাঁ, একা গৌরবের উপরে নির্ভর করে সংসার চলছে, সে খেয়াল করেছো? এতদিন তো আমি সংসারের বোঝা ঠেকে এসেছি মমতা, হঠাৎ যদি কারখানার লক আউট না হতো। গায়ের ক্লাবে খেলে 10খানা রুটি খাচ্ছে, কলকাতার ক্লাবে খেলতে গেলে তখন 20খানা রুটি খাইবে। কে ঢুকাবে ওর রুটি? ও রুটিটা না হয় আমি এই জোগাবো। এখনো তো চুপ করে বসে নেই, এখনো শিশুদের ধারাপাত বর্ণ পরিচয় ফাস্টফুড বিক্রি করে কিছু পয়সা তো উপার্জন করি। তবুও আমাকে বড় ছেলের প্রত্যাশা করে বসে থাকতে হইল। পরনের শাড়িখানা কবে যে ছিঁড়ে গেছে সে কথা আমি তাকে বলতে পারি না। তুমি না বললেও আমি জানি মা। চাকরির প্রথম মাসের বেতন টাকায় নিয়ে এনেছি আমার মায়ের শাড়ি আমার বাবার জন্য। না না করো, আমার এসব কেন আনতে গেলি বাবা? এসব বোঝো মা। আমাকে কিন্তু তোর বেতন থেকে 10টা টাকা দিবি বাবা। কেন গো? ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়ের কৃপায় ছেলেটা চাকরি পেয়েছে, তাই 10টা টাকার কথা থাকিলে হরিতয় হরলুক দেওয়ার বড়ই বাসনা। এত ক্ষুদ্র বাসনা বাবা তোমার? হ্যাঁ বাবা হ্যাঁ, ওতে আমার পরম শান্তি। এই না বাবা, আমার প্রথম মাসের মানে 10,000 টাকা। এখনো জামা কাপড় কেনার জন্য কিছু খরচ হয়েছে। তুলে রাখো বাবা, আমার সমস্ত টাকা এখানে তুলে রাখো। আজ আমার জীবন সার্থক হয়েছে মা। যারা আমাকে সুন্দর পৃথিবীর আলো দিয়েছে, এত দুঃখ কষ্টে শিশু থেকে মানুষ করেছে, তাদের আশা আমি পূরণ করতে পেরেছি মা। দেখো মমতা দেখো, যুগ তো আজ বদলে গেল, আমাদের সন্তান আজও বদলে যায়নি। তাই আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, ওগো একবিংশ শতাব্দীর নব্য যুগের সভ্য মানুষ, তোমরা চেয়ে দেখো আজও পৃথিবী থেকে স্নেহ বিলুপ্ত হয়ে যায়, মায়া মুছে যায়নি, ভক্তি ভুলে যায়নি, সন্তান আজও সন্তান, সে শত্রু হয়ে যায়নি, শত্রু হয়ে যায়নি। তুলে নাও মমতা, তুলে নাও সন্তানের স্নেহের দান, ঈশ্বরের আশীর্বাদ মনে করে তুলে নাও, তুলে নাও, তুলে নাও। ভগবান রক্ষা করেছে। হ্যাঁ রে খোকা, তোর হাত খরচের টাকাটা তো কিছু রাখবি। তুমি হাতে যা তুলে দেবে মা, আমি তাই নেব। আমরা ধুয়ে কিছু মুখে দিতে চাই। সকাল থেকে আমি তোকে কিছু রান্না করে দিতে পারিনি। তুমি একা কত করবে মা? আর সখীকে, সখীর তো সংসারে কিছুই বোঝে না। তাই বলছি তুমি রান্না না করতে পারলে করো না, আমি দুপুরে নিয়ে না হোক অফিস ক্যান্টিনে খেয়ে নেবো। ক্যান্টিনে খেলে আমি চিকেন যাবার পর এখন চল বাবা, কিছু মুখে দিবি চল। জানো মা, কি বাবা? আজ আমার অফিসের মিস্টার মুখার্জি বাবু, ও যে তোর খোঁজ খবর নয় বাড়িতে কে কে আছে হ্যাঁ 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 জিজ্ঞাসা করে। হ্যাঁ,
আমার অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার নির্মল মুখার্জি। তা কিছু বলছিলেন নাকি? হ্যাঁ, উনি বলছিল আপনার মা বাবা দেখতে খুব ইচ্ছে করছে। তাকে কি বললেন? আমি বললাম তাহলে চলুন আমাদের বাড়ি। তা উনি কি বললেন? উনি বললো হঠাৎ একদিন না জানিয়ে চলে যাবো। তুই বলো মা, এসব কথা কি কোনো মানে হোক? হঠাৎ এলো তোর বেলে বেলে জগন্নাথের কোনো কুটি রাখো। সখী, ওরা সখী! বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে। ছোটটা গান্ডা বিল্ডে গিলছে, আর আমার বরদার খাবার রেডি। বাহ, তুই তো খুব কাজের মেয়ে হয়ে গেছিস। বল বল তো কি চাই বল। আমার একটা বৌদি চাই, বৌদি। সারা জীবন তো মা খেটে খেটে মোছে, অসুখ বিসুখ না করলে মা তো এক ফোঁটা বিশ্রাম নেয় না। তার মাকে বিশ্রাম দেওয়ার জন্য আমাদের একটা বৌদি চাই দাদা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বিয়ে না দিয়ে আমি করবো বিয়ে, এই কথা তুই ভাবলি কি করে? আরে আমার বিয়ের কথা তোমাকে চিন্তা করতে হবে না। তার মানে কে জন্ডিস? এই ছোট ভাই, আমরা কিন্তু বলে দিচ্ছি। অবশ্য ছোট একটা চাকরি বাকরি না হলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। হ্যাঁ বাবা, তোকে আর বিয়েটা করতে হবে। কপালে সুখ না থাকলে কেউ তা দিতে পারে না। তোর বয়সী ছেলেরা আর ছেলে বউ নিয়ে সুখে সংসার করেছে। তুমি বলতে পারছো না মা। আসলে তোমার বিয়ে করার ইচ্ছেই নেই দাদা। বিয়ে করার ইচ্ছে থাকলে মা বাবাকে এই বয়সে একটু হলেও শান্তি দেওয়ার চেষ্টা করছে। দেখ সৌরভ, এই আমার কথা তুমি একদম চিন্তা করো না দাদা। আই প্রমিস, ওই এই ডিভিশনে আমি খেলবো। চাকরি আমি পাবো দাদা। তুই আর আমার অমুক করছিস। আমার এই সামান্য দাবিটুকু তুই পূরণ করতে পারবি না বাবা। তোমার কষ্ট আমি বুঝি মা, কিন্তু এই যুগের মেয়েকে বউ করে ঘরে আনলে তুমি সুখ শান্তি পাবে না মা। আমার এক বন্ধু বিয়ে করে একেবারে যতটুকু অবস্থা, অথচ বিয়ের আগে দিল খোলা সদা পড়ছিল। এখন তার আষাঢ়ে মেঘের মতো কালো। কেন আবার মডার্ন যুগের বৌমা আর পুরনো যুগের শাশুড়ি তা মনে মনে হচ্ছে না? মানে সত্য না, ৯৯ ফ্যামিলি যা হয়ে থাকে। হ্যাঁ, বড় কথা আমাকে বিয়ে করে বউ আনতে বলো। চিরন্তন প্রথাকে মেনে নিতে হয় দাদা। তুমিও যে বিয়ে করে বউয়ের পদসেবা করবে না, তার গ্যারান্টি কি আছে? হলো একটা কথা শুনে না, সূর্য পশ্চিম দিকে উঠে শুনলে জানতে পারিস যে গৌরব চক্রের বউকে মাথায় করে গেছে। এই কথা বিশ্বাস করিস না, কারণ আমার মা বাবার ভাই বোনকে ও যদি অশ্রদ্ধা অসম্মান করে সে যে সংসার করো গৌরব চক্র নিতে পারবে না। সে আমাদের ভাগ্য বাবা, তার জন্য কারো কাছে কোনো অভিযোগ করবে না। আসলে চোখে জল হচ্ছে ভাগ্য, সবই আমাদের অদৃষ্টের দোষ। কিন্তু মা, না বাবা, আর কোনো কিন্তু না। ওরে সন্তানের সুখে যে মা বাবার সুখ, ওরে নাতি নাতনি নিয়ে শেষ জীবনটা আমাদের শান্তিতে কাটতে দে বাবা। আর তুই আমার করিস বাবা, আমি এই মাসের মধ্যে একটা লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে দেখি ঘরে বৌমা নিয়ে আসবে, ঘরে বৌমা। সৌরভ, সখী, তোর মাকে একটু বুঝিয়ে বল, সুখে দুঃখে আমাদের দিনগুলো ভালোই কেটে যাচ্ছে। মনের মেয়ে ঘরে এলে আরো শান্তি বাঁধ হয়ে ভাব, তোদেরকে পর করে দেবে। না না বাবা না, পরের মেয়ে ঘরে এলে আমাদেরকে পর করে দেবে না, আমাদেরকে আপন করে কাছে টেনে নেবে। কিন্তু কল্পনার বাস্তব এক নয়। কিন্তু সব মেয়ে কিন্তু সবার নয় দাদা। কিন্তু এই যুগে মেয়েদের হিরোইনের কোনো বস্তু নেই। ওরা শুধু ভাঙতে দেবে, ওরা ঘরতে যাবে না। কিন্তু ইতিহাসকে অন্য কথা বলে, কি বলে? যারা ধ্বংস করে আমার বলতে পারে না। আপনি আমাকে দেখে খুব আশ্চর্য লাগছে, তাই না? আমি তোমায় বলেছিলাম না গৌরব, ঠিক সময়ে ঠিক জায়গায় এসে আমি পৌঁছে যাবো।
তাই হঠাৎ চলে এলাম। কিন্তু আপনি তো আজকে অফিসে বলবেন স্যার, ভেবে দেখলাম দেরি করাটা উচিত হবে না। এরা এরা আমার ভাই বোন। তোমার প্লেয়ার ভাই মারাডোনা? হ্যাঁ স্যার। আর এটি এটি নিশ্চয় কুসুমপুরের দক্ষিণের সবজি? হ্যাঁ স্যার। আসলে তোমাদের সকলের কথা গৌরবের মুখে যতবার শুনেছি আমার মুখস্থ হয়ে গেছে। তোমরা সবাই নিশ্চয় ভাবছো হঠাৎ এখানে আসার উদ্দেশ্য কি? আমার একটি বিবাহযোগ্য বোন আছে, সে বোনটিকে আমার দাদার ঘাড়ে চাপাতে চাইছেন এই তো? সখী এখনো বিয়েই হয়নি, শুধু বিয়ের সম্বন্ধ এসেছে। তাতেই খোশ। এরপর যদি বিয়ে হয়ে যায় তখন তো আর আমরা একটা কথাও বলতে পারবো না। আমি এই সম্বন্ধে তোমাদের বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই বলতে পারেন, কিন্তু আমার একটা অসুবিধা আছে। মাত্র 1 মাসের আমার চাকরি, আমার লেখাপড়া শিখাতে বাবা অনেক ঋণ করেছে, সেই সমস্ত ঋণ আমাকে শোধ করতে হবে। সেটাই উপযুক্ত সেটা কর্তব্য। বিবাহযোগ্য বোন আছে, আর বেকার ভাই আছে, আর ভালোভাবে বাঁচার মতো আমাদের বাড়ি নেই। কাজে এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছা আমার নেই। হ্যাঁ, সম্ভব নয় বললে আবার শুনছে কি? তুমি যখন বাড়িতে এসে বিয়ে সম্বন্ধ এনেছেন, ওখানে কিন্তু তোমার বিয়ে হবে দাদা। হ্যাঁ, আসুন 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 আমার সঙ্গে। ঘর থেকে প্রজাপতি উড়ে এসে আমার দাদার গায়ে বসতে চাইছে, সেই ঘরের মেয়ে হবে আমার নদী। আপনি আমার হাত ধরে আমার সঙ্গে রোড করে ব্রাদার, আমি গ্যারান্টি দিচ্ছি আমার ওর রিয়ালি মোটেই খারাপ নয়। আদর্শ শিক্ষায় শিক্ষিতা, আশা করি তুমি সুখী হবে। সখী শোনো, তোরা শুনে যা। এ কার কথা শুনে মেঘ যখন উঠেছে বৃষ্টি তখন নামবে। নামবে পুরো গম্ভীর গর্জনে বৃষ্টি নামবে। শ্রাবণের ঘন কালমে পুরো গম্ভীর গর্জনে বৃষ্টি নামবে। বিদ্যুতের ঝড় কান দিয়ে বৃষ্টি নামবে। আর এক এক ফোঁটা বৃষ্টি থেকে সৃষ্টি হবে নদী, সাগর, সমুদ্র। দয়া মুছে সাফ হয়ে যাবে এই অভিশপ্ত মানুষের যত লোভ, লালসা, পাপ। চিৎকার করছিস কেন? কেন তুই? আমি আমি সাইক্লোন, আমি মহাকালের মহাপ্রলয়, আমি পাগলা। চুপ কর রাস্তাল, এটা পাগলামি করার কোনো জায়গা নয়। ভয় পেয়েছো? আচ্ছা, তোমরা স্বাধীনতার মানে বুঝো? দেখেছো কখন স্বাধীনতা? না, অসন্তোষের মতো সময় আমাদের নেই। না থাকবে কেন? তোমরা তো এখন ভাঙার নেশায় মত্ত। এই পাগলা, সরকার বংশধর, মীর জাফরের রক্তবাহ। চুপ কর পাগলা, আরে চুপে তোর মুখ লাল করে দেবো সারা। চুলের বাচ্চা, তা তো দেবেন গো বাবু, তা তো দেবেন। নাহলে মায়ের পায়ে বেড়ি পোড়াবে কেমন করে? মায়ের হাতে সিঁদুর পোড়াবে কেমন করে? মা বোনের ইজ্জত নষ্ট করবে কেমন? আমি তোমাকে সাবধান করে যাচ্ছি, তুমি ভেবেছেনের দল। আবার তোমরা ষড়যন্ত্র করে আমার মায়ের পায়ে বেড়ি পোড়াতে চাস, আমি কিন্তু তাদের কখনো ক্ষমা করবো না। আমি তোমাদের নামটি সাজা করবো, আমি বলে গরম জানোয়ারটা গেটের ভিতরে ঢুকে পাগলামো করছে। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো। এই পাগলা গেটের ভিতরে ঢুকলো কি করে? मालूम नहीं बॉस। निकलो, जल्दी इसको यहाँ से बाहर निकालो। তুমি এসে কলের দুর্যোধন। बेटा, चाबुक मार मार के इसको हराम को बाहर निकालो। না না, Bloody bastard! শরীর মতো আমার বিরুদ্ধে লেগে আছে। বাঁচতে পারবি না শয়তান, আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। এই আদম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, শয়তান হারানো দোকানে তোদের এটা আমি বলবো।
বিদেশের এক কোম্পানিকে অর্ডার করে দিয়েছি, আশা করছি 1 সপ্তাহের মধ্যে রেসিপ্টে চলে আসবে। কত টাকার বাড়তি? 50,000 টাকা। কত টাকার নোট চাপা? 500 টাকা নোট। কাগজ কি সামলাছে? এই পাশে রাষ্ট্রের এক গোপন সংস্থা। ওকে ওকে, তুমি করে দিতে পারো, ইমেল করো না। বাট আমার টাকাটা পেয়ে যাবে রাকেশ, পেয়ে যাবে। মাল এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তুমি তোমার টাকা পেয়ে যাবে। হ্যাঁ, ভালো কথা। তুমি যদি এবার পারো তো আমার ম্যানেজারের সঙ্গে দেখা করে যাও, কেমন? কোনো নতুন কাজের সন্ধান পেতে পারো। রাকেশ, পৃথিবীতে এমন কাজ নেই যা পারে না। খুন, জখম, আর ওই আমাদের মেয়ে মানুষের ইজ্জত থেকে শুরু করে হয়েছে আমার এই রাস্তা ছিল। আমার নাম রাকেশ। রাকেশ নাম আমার বাঘের মতো ইশারা, হরিণের মতো চোখ। রাকেশ পারে না এমন কোনো কাজ নেই সব। আর তাই তো আমি যে কোনো কাজ করতে পারতো, আর তার জন্য চাইছিল আমার বিজন চৌধুরী যেমন শিয়ালের মতো ধূত, তেমনি নেকড়ের মতো হিংস্র। ঠিক লোক দিয়ে ঠিক কাজ করে নেওয়াই এই বিজন চৌধুরীর ধর্ম। ধর্ম আর রইল না বড়। আপনার ভাইয়ের জন্য ওই জাত ধর্ম একেবারে রসা চলে গেল। কি হয়েছে? তো আজকের নয় বড় বাবু, কেস বহুদিনের। তার মানে ওই যে গানে আছে, বিড়িতে মজিলে মন, কে বাহারি কে বাদন। তুই না আজকে আমি কি করবো? আমি ছোট বাবুর নারী নক্ষত্র দেখে বুঝতে পারলাম। আরে কি জানলে তাই বলো। তোমার ভাই একটা মানুষ হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তুমি ডেকেছো, কিন্তু কেন? হ্যাঁ, যেহেতু আমি তোর বড় ভাই, তাই যে কোনো জটিল সমস্যায় পড়লে আমি তোকে ডাকতেই পারি। কারণ তুমি উচ্চশিক্ষা শিক্ষিত আর আমার চেয়ে জ্ঞানী। জ্ঞান আর শিক্ষা দুটো এক জিনিস নয় দাদা। এটা হতে পারে, কিন্তু এরপর তুমি কি ভেবেছো? হ্যাঁ, শিক্ষকতা করার ইচ্ছা আছে। শিক্ষকতা? আমাদের এত বড় ব্যবসা দেখে তুমি শিক্ষকতা করবে? ওসব আমার ভালো লাগে না। আর কিছু বলবে? এটা হতে পারে, ওই পূজারি ব্রাহ্মণ সত্য চক্রবর্তীর মেয়েকে তুমি জানো? হ্যাঁ, চিনি। ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। ছি 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 ছি, বড় ভাইয়ের মুখের উপর কথাটা বলতে একটু তোমার লজ্জা হলো না? এখানে আসার আগে ওই লজ্জা বস্তুটা আমি বাইরে রেখে এসেছি। কারণ তোমাদের মতো দিনের আলোয় অভিনয় করে রাতের অন্ধকারে শয়তান সাজতে পারি না বলে। সুযোগ হ্যাঁ, খোঁজ নিয়ে যখন জেনেছো তখন ভালো করে জেনে রাখো, ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখী আমি বিয়ে করবো। তুই কি নেশা করে এখানে এসেছিস? হ্যাঁ, ওই এবার থেকে নেশা করে আসবো। কেন? কারণ নেশাখোরের সঙ্গে কথা বলতে হলে নেশা করে আসাটাই উচিত। তুই কিন্তু তোর স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুই শুধু চিনিস এই বিজন চৌধুরী তোর দাদা, কিন্তু জানিস না আমার কালো ইতিহাস, চিনিস না আমার অন্ধকার জগৎ, যার নামে সারা কুসুমপুর থরথর করে কাঁপে, যার ঘর খুশির উপর নির্ভর করে এখানকার জনগণ। আমি সেই বিজন চৌধুরী জানি, আর এও জানি যে যে সম্পত্তির অহংকারে তুমি আজ মত্ত, সেই সম্পত্তির অর্ধেক মালিক কিন্তু আমি। দেখি তুই কি করতে পারে। বিষয় সম্পত্তি অর্থ অভিযুক্ত আমার কাছে তুচ্ছ দাদা। তাই আমার সব কিছু স্বেচ্ছায় তোমাকে দিয়ে সখীর হাত ধরে বেরিয়ে যাওয়ার রাস্তায়। হ্যাঁ, কারণ ভালোবাসা ধনী গরিবের কোনো পার্থক্য বোঝে না। এখন আর গরিব নেই সত্য চক্রবর্তী, বড় ছেলে অফিসারের চাকরি পেয়েছে, মোটা টাকা মাইনে। সত্তর এখন আঙুল খুলে কোলাগা।
তুমি থামো ভাইরা। আমি যদি কাউকে ভালোবাসতে পারিনি তাই বলে আমার ভাইয়ের আমি ভালোবাসা অমর্যাদা করতে পারি না। যা ভাই যা, ওই সত্য চক্রবর্তীর মেয়েকে তুই বিয়ে করে নিয়ে ঘরে আয়। দাদা হ্যাঁ, তবে তার জন্য তোমাকে 2 মাস অপেক্ষা করতে হবে। জানতাম তুমি এত কঠিন, এত নির্দয় হতে পারো না দাদা। আরে পারতাম রে ভাই, পারতাম যদি তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হতি। তোমার কথা আমি মাথা পেতে দিলাম, তুমি আমার প্রমাণ করলে ভাই যতই খারাপ হোক তবু সে ভাই, ভাই কোনোদিন শত্রু হয় না, শত্রু হয় না। ওটা তোমার মাথায় ঢুকবে না গুইরা। এটা একটা অত্যন্ত জটিল ব্যাপার। মানে অতি চালাকির গোলায় জড়ি। মূর্খ সুজন, এবার দেখবি এই বিজন চৌধুরীর আসল খেলা। মানে ভাই হয়ে ভাইয়ের বুকে বিষাক্ত ছবল মেরে দুনিয়া থেকে বিদায়। কত রঙ্গ দেখবি বুয়ে, এই গাও তোলাতে শুয়ে শুয়ে। আমি কুসুমপুরের সত্য চক্রবর্তী। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনার মতো আদর্শ ব্রাহ্মণ ব্যক্তি আমার বাড়িতে প্রবেশ করেছেন, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। নিতান্ত দায় করে আপনার ঘরে আসতে হলো বড় বাবু। কিসের দায়? কন্যা দায়। আমার মেয়েটাকে যদি আপনি ভাতৃবধূ করে ঘরে তোলেন তবে এই ব্রাহ্মণ কন্যা দায় থেকে মুক্তি পায়। মুক্তি পেতে আর কি বাকি? গায়েন বাবু, হ্যাঁ শুনলাম আপনার বড় ছেলে নাকি চাকরি করছে। হ্যাঁ, ঈশ্বরের অশেষ করুণায় ছেলেটা ব্যাংকে চাকরি পেয়েছে। উপযুক্ত যদি বর্পণ দিতে পারেন তবেই হবে এই চৌধুরী বংশের। আমার যথাযথ আমি চেষ্টা করবো বড় বাবু। শুনে রাখো চক্রবর্তী, সে আমাদের লাভ নয়, কুমড়ো যত পাকবে তত দাম বাড়বে। গায়েন বাবু, সুজন বাবাজি, এই সুজন কি বলেছে তা আমার কোনো জানার দরকার নেই। উপযুক্ত বর্পণ দিতে পারলে তবেই হবে আপনার বোন এই বাড়ি চৌধুরী বংশের বউ। হ্যাঁ, তবে কোনো আড়ম্বরী নয়, কোনো ধুমধাম নয়, কোনো লোক জেনে নয়। 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে ওই সুজন আর সখী। আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবো বড় বাবু। আমার মেয়েটাকে শুধু আপনার পায়ে ঠাঁই দিয়ে এই বৃদ্ধ বাবাকে কন্যা দায় থেকে মুক্তি দিন। মেয়ের বাবা না হলে কেউ বুঝবে না এই কন্যা দায়ের কি বেদনা বিধুর জ্বালা। এই জ্বালা থেকে মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। মুক্তি মুক্তি পেতে কি আর বাকি? আমার কাজ শেষ কইরাম, এবার তোমার কাজ শুরু করো। কাল সকালে সুজনকে কলকাতায় পাঠিয়ে দাও আমার এক ব্যবসার জরুরি কাজে। আর কাজ শেষ করে যখন সুজন ফিরে এসে দেখবে পাখি ফুরুত করে উড়ে গেল। মানে জিনিসটা কি গানা বাজালো নাকি? এই মাত্র দেড় কোটি ওজনের সোনার হারটা খুলে রেখে বাথরুমে ঢুকেছে স্নান করতে, বেরিয়ে দিচ্ছে নেই। সখী, সখী, কি হয়েছে বৌদি? আমার হারটা কোথায়? হার? একবারে আকাশ থেকে পড়লে এমন ভাব দেখাচ্ছ যেন সোনার হার জীবনের চোখেই দেখোনি। কেমন করে চোখে দেখবো বৌদি? আমার বাবা গরিব, অভাব অনাটনের মধ্যে আমরা 3 ভাই বোন বড় হয়েছি, তাই তো সোনার হার চোখে দেখা সৌভাগ্য আজ আমাদের হয়নি বৌদি। হ্যাঁ, তোমাকে নাকাম করতে হবে না। হারটা কোথায় রেখেছো তাই বলো।
দিয়েছি? আমাকে বলো, আমি খুঁজে দেখছি। আর তোমাকে লেখাপড়া করতে হবে না। বৌদি, আমি তন্ন তন্ন করে খুঁজেছি, জিনিসটা যা পাওয়া যাবে না সেটা আমি ঘরে ঘরে বসতে পেরেছি। ওটা আমার দিয়েছে, বৌদি আমাকে দিয়েছিল। এখন কোন মুখে বৌদির কাছে গিয়ে বলবো, বৌদি তোমার যা হাতটা আমার চুরি হয়ে গেছে। আমি বৌদি ঘরের জিনিস কে চুরি করবে? তুমি বলো যে হারিয়ে গেছে। তুমি ভাবো, এখন আমি বেশ বুঝতে পেরেছি, দাদা আমাকে একটা চোরের বংশ নিয়ে নিয়েছে। না বৌদি, না, আমার বাবার কখনো মত ছিল না, দাদা একটু খুব জোর করে। এসব কথা তুমি বলো না বৌদি, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা অসৎ নই। না, সব একেবারে সাধু যুধিষ্ঠিরের বংশধর। আজ ফিরে আসো কবির থেকে, তারপর আমি দেখাচ্ছি আমার শখের হার যদি আমি না পাই। এই জামা কাপড়গুলো কাচতে গিয়ে একটা হার আমি পেয়েছি। দেখি দেখি দেখি, এই নাও মা। কোথায় ছিল? ওই যে তোমার ওই ফুলালি পর্যন্ত জামাটা মুখে আটকে ছিল না। হাত দিয়ে আর মাছ থাকতে হবে। সঙ্গে সঙ্গে চিন্তা তোমাকে করলাম বলে তাই আমি পেলাম, নইলে এই হাত যে কার গলায় উঠত সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমাদেরকে বৌদি আমাদেরকে পোকারুলতে চোর অপবাদ দিয়ে গেল। তুমি বিশ্বাস করো মা, হার আমি চুরি করে বলুন না, ভগবান আছেন তিনি ঠিক বিচার করবেন। আমাকে বালতিতে দাও, এই জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে আসি। তুই অন্য কাজ কর, পান থেকে চুল কষলে বউ আবার এক্ষুনি বকাবকি আরম্ভ করে। কিন্তু এত সব কাপড় জামা কার? এই লজ্জাজনক নোংরা পোশাকগুলো তোমাকে কাচতে দিয়েছে কেন? কেন সে কি নিজে কেচে নিতে পারে না? ছেলে বয়ে সংসারে থাকতে গেলে একটু করতে হয় মা। আর নোংরার কথা বলছি, সেই ছেলের পায়খানা আমি মুখের খাবার কিনে রেখে পরিষ্কার করে দিয়েছি। আর আর ছেলে বয়ে তোমার পরিষ্কার করছি। সারা জীবন নোংরা না থাকলে মায়ের জীবন সার্থক হয় না, মায়ের জীবন সার্থক হয় না। আজ আসুক দাদা, এই অন্যায়ের আমি একটা প্রতিবাদ করবোই করবো। আর যদি না করতে পারি তাহলে আমার নাম সখী নয়। চুপ করো, তোমাকে চুপ করো। দুদিন পরে তোর বিয়ে, এখন এই সময় অশান্তি করতে নেই। তাই বলে ওই বড় লোকের মেয়ে যা ইচ্ছে তাই বলে যাবে, যা খুশি তাই করে যাবে, আর মুখ বুঝে কি আমাদেরকে সহ্য করতে হবে? বড় লোকের পিঠে সাবের পয়সায় আমাদের দুবেলা দুপুর খাবার আমার বিয়ে নির্ভর করছে। মা তবে বড় মা বড় ওই ওদের অন্যায় হজম করে তুমি তিলে তিলে বড় মা, তিলে তিলে বড়। সখী রাত করে চলে গেল, কিন্তু ও জানে না এইটাই সংসারের নিয়ম। ছেলের বিয়ে হলে বাবা মা ভাই বোন সব পরে যায়, আপনার শুধু তাই তো বড় বাবুর প্রস্তাব আমি মাথা পেতে নিয়েছি। দুজন আমাদের পর করে দিল, নিজের বউকে নিশ্চয়ই ভালোবেসে আপন করে নেবে। হ্যাঁ গো, কেনা পাওনার কথা বড় খোকাকে শুনিয়েছো? বড় খোকায় আমাদের অন্ধের ষষ্ঠী, ওকে না শোনালে কাছে শোনাবো। তা শুনে কি বললো বড় খোকা? বললো তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে দেখি। হাই বৌমা! আচ্ছা মমতা, যে ছেলে বিয়ে করতে চাইছিল না, বিয়ের 1 মাস পরে সেই ছেলে বইয়ের সঙ্গে আলোচনা না করে বাবাকে উত্তর দিতে পারছে না, এর মানে কি তুমি বলতে পারো? আমরা যে হিরে কিনতে গিয়ে হিরে কিনে এনেছি গো, লক্ষ্মীর আরাধনা করতে
তোমার লক্ষ্যকে তুমি আচলে বেঁধে রাখো মা। পরোপকার। এই তো বাবাও আছে দেখছি। এই না আমার এই মাসের মানিক টাকা। দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী হও বাবা। রমেশ! এত টাকা তুমি নিলে কেন? আমার ভাই হাতে দাও। আজ থেকে আমার কাছেই থাকবে। কে রে? রাখো তোমার গায়ে অত্যাচার পিয়ালি। আমার দুঃখ পাবে। ওই, কিন্তু দুঃখ আমার কি আছে? যার টাকা তার কাছে থাকা উচিত। দাও, মিষ্টির প্যাকেটটা দাও। বৌমা ঠিক কোথায় বলেছে গৌরব, আজ থেকে টাকা পয়সা বৌমার কাছে থাক। কিন্তু আর কোনো কিন্তু নয়। তাড়াতাড়ি হাতটা তুমি ডেটল সাবান দিয়ে ভালো করে ধুয়ে এসো। শীতের কথা আছে। বৌমা! কেন? অফিস থেকে ফিরে যে দেখতে যে নোংরা পায়ে হাত দিয়ে কেউ নাম করলে সেটা খেয়াল নেই। ওই নোংরা পায়ে কত পয়জন ঢুকে আছে তা তুমি জানো? বাবা! ছেলেকে শিক্ষা না দিয়ে পা বাড়িয়ে দিচ্ছে। তোমাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি। ভালো করে ডেটল দিয়ে হাত ওয়াশ করে নইলে তুমি কি তোমাকে টাচ করবে না, টাচ। বৌমা, যতদিন যাচ্ছে বৌমার সভ্যতার মুখোশটা যেন খরচ ছেড়ে বেরিয়ে আসছে। আমাদের কাছে বৌমা ঘরের লোক, কিন্তু কেন জানি না বৌমা আমাদের একদম সহ্য করতে পারে না। খালি তালি বাজে না মা। তোমরা আমাকে ঠিক করে মারিয়ে দে, তাহলে পেয়ালের জীবনটা এত রুগ্ন হয়ে যেত না। হ্যাঁ ভালো কথা। তোমরা সখীর বিয়ের জন্য যে টাকা আমাকে সংগ্রহ করতে বলেছিলে আমি চেষ্টা করতে পারলাম না। গৌরব, তাহলে আবার সতীর বিয়ে হবে নির্ঘাত লোকে সখীর বিয়ে হবে। দাদা যদি টাকা দিতে না পারে তাহলে সখীর বিয়ে হবে। সেরকম বলে বাস্তবটা বিক্রি করে আমরা টাকার সংসার করবো বাবা। কিন্তু যেখানে ভালোবাসার বিয়ে সেখানে টাকার প্রশ্ন আসছে কেন? সুদূরকে অতি ভক্ত রুচিকর সন্তান বলে জানতাম, কিন্তু তার মতো ছেলে যে এই যখন কোন কথায় বিশ্বাসী তা আমি জানতাম না। ওটা সুজনের দাবি নয়, ইজন বাবুর দাবি। ঘর খরচ বাবদ 50,000 টাকা দিলেই চলবে। তাছাড়া তোমরা যদি দিতে না পারো তা আমাকে তার শেষ ব্যবস্থা করে দেখতে হবে। কারণ সখী তোমাদের বোন, কিন্তু আমার যে মেয়ে, তাই তোমাদের যে আমার দায়িত্ব অনেক অনেক বেশি। আমার দায়িত্ব কিন্তু কম নয় কাকা বাবু। কে? মধু? হ্যাঁ কাকা বাবু, এই শখের বিয়ের খবরটা শুনে এই খাওয়ার লোক আর সামলাতে পারলাম না। তাই দুদিন আগেই চলে এলাম। বলুন বলুন কাকিমা, আপনার শরীর কেমন আছে? থাক থাক বাবা, নোংরা পায়ে হাত দিতে নেই। ডেটল দিয়ে হাতটা ধুয়ে নিও। হাসালেন আপনারা। সারাদিন নোংরা জল লাগাতে যার কাজ, তাতে কিছু হলো না। আরে গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে পয়জনের ভয়। মাগো, গুরুজনের পায়ের ধুলো বিষ থাকে না মা, থাকে লুকোনো আশীর্বাদ। মধু, হ্যাঁ, আমার সেই প্রাইমারি স্কুলের বাল্যবন্ধুটি এখনো কিন্তু আমার সঙ্গে কথা বলছে না। কেন বন্ধু, তুমি আজ ব্যাংকের চাকুরে আর আমি হকার বলে? মধু, ও যদি বেশি কথা বললে তাকে বলে বাচাল। দাদা বাচাল বলে আমার বউ তোকে পড়তে দিয়ে পড়াশোনা করার জন্য রোজ রোজ এই শক্ত হাতটা মাস্টারের বেতন নিচে পেতে দিতাম। বাচাল বলে নিজের জীবন তুচ্ছ করে অতিথির মাঝখান থেকে পদ্ম ফুল তুলে এনে দিতাম। বাচাল বলে থাক থাক, যথেষ্ট হয়েছে। কাজ না কিন্তু তোমরা ভালো বললে না। একটা বাইরের লোককে দিয়ে আমাকে অপমান না করে পারতে। এরপর নিশ্চয় সখীদের জন্য আমাদের প্রয়োজন হবে না। যার সবাইকে তোমার শ্বশুরের মন দেখলে সেই গৃহ থেকে তোমরা সহ্য করতে না পারো তা আমার জানতে বাকি নেই।
তবে একটা কথা জেনে রাখো মা, স্নেহ করলে কথা পাওয়া যায়, আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুই সুখে থাক, শান্তিতে থাক। বাহ বারে আজব সংসার, বাহ যার সুখের জন্য নিজেদের সুখ বিসর্জন দিলাম, সেই ছেলে আজ আমাদের উঠতে বসতে বুঝিয়ে দিচ্ছে বৌমার ভাগ্যে নাকি আমাদের অতএব বৌমার হুকুম না মানলে আমাদের ভাত বন্ধ। আমি ভাবতে পারছি না মধুদা, মাত্র এক মাসে দাদার এত পরিবর্তন। এটা সূচনা, আসল নাটক এখন আরম্ভ হয়নি ভাই। আমি যাচ্ছি বাবা। কোথায়? সরকার সংসারে সরকার ছেলে তোমায় বিমুখ করে দিল, এই বেকার মানুষকে তোমায় কত বিমুখ করবে। যে কোনো মূল্যে আমি আমার মনে টাকা সংগ্রহ করে আনবো। তোমাদের আশার পরে মাটিতে যে সুন্দর গাছটা বড় হয়েছিল, ফল আসার আগে দুর্ভাগ্যের ঝড়ে ভেঙে গেছে। বা তোমাদের স্বপ্ন মাখা সুখের সূর্য তার কোনোদিন উঠবে না বাবা, তার কোনোদিন উঠবে না। তিন তিন করে কোড়ায় সংসারকে আমি ভেঙে যেতে দেব না, দেব না, দেব না, দেব না। বৌমার হাত ধরে বলবো দোহাই তোমায় বৌমা, ঘর বেরো না, ঘর বেরো না। ভেঙে দিয়েছে আমার এই নাবালক ছেলেকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। হায় হায়, এই হারামজাদা তুই কি করেছিলি সখী? কিছু করিনি বাবা, এক বাচ্চাকে মেরেছি। সে কি বলিনি বাবা, একে বলি তোকে মেরেছে, তোকে মারতে তোকে কে বলেছে? তোকে তো বললে তোরে যে জোগাড় করে লাবো কালা এক তোর মতন টটুয়াকে বিয়ে করতে লাগিল, তাই তাই তুমি চোখ মেরে ওই মেয়ে জোগাড় করতে গেছে। তোকে তোকে ওই জুতো পেটা করা উচিত ছিল। শুয়া বলছো দাদা বাবা, আমি তো শুয়ার বাচ্চা। দাদা আর কি বলছিস? আর কি বলেছিস বল? আই লাভ ইউ। তারপর আমি তোমাকে ভালোবাসি। তারপর অন্য ছেলে একটা তুই ঝড় মারলি। লোকে আমার গালে অন্য ছেলে দাদা তোকে জুতো পেটা করা উচিত ছিল। একটা মেয়ে তোকে চোর মারলো আর তুই মুখ বুঝে চলে এলি। মুখ বুঝে চলে এলি কে বললো? আমি তো করে কাঁদছি না। তোকে জুতো পেটা করা উচিত ছিল। শুয়ো আমি তো শুয়োরের বাচ্চা। সাদা বলে তুই শুয়োরের বাচ্চা? আচ্ছা তোর পেটেতে যদি ভোগ তোলাতে না পারি তো আমার নাম বৈরাম গায়ের নয়।